থ্যাংক ইউ এভরিওয়ান। আজকে আমরা শর্ট ভিউ মাল্টিপল মাইলোমাটা নিয়ে একটু পড়ব। তো এই মাল্টিপল মাইলোমা আসলে একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন, এবং এই মাল্টিপল মাইলোমাটা আসলে কি সেই জিনিসটা আমাদের আগে জানতে হবে। মাল্টিপল মাইলোমা হচ্ছে প্লাজমা সেলের ক্যান্সার। বডির প্লাজমা সেল আমাদের কি দিয়ে থাকে? প্লাজমা সেল আমাদের ইমিউনিটি প্রোডাকশন করে, ইমিউনিটি। এখন এই প্লাজমা সেলটা প্রডিউসড হয় আমরা প্রত্যেকেই জানি বি সেল থেকে, এবং এই বি সেলের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে হেভি চেইন থাকে, একটা হচ্ছে লাইট চেইন থাকে। কিন্তু যখন মাল্টিপল মাইলোমার মতো একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন তৈরি হয়, তখন এই বি সেলের এই হেভি চেইনটা নর্মালি থাকে না। কি থাকে? শুধুমাত্র লাইট চেইন দিয়ে বি সেলটা ফর্মেশন হয়, এবং বি সেলটাই পরবর্তীতে প্লাজমা সেল প্রডিউস করে, এবং এই প্লাজমা সেলটা মাল্টিপল প্রলিফারেশনের মাধ্যমে আমাদের মাল্টিপল মায়োলোমা প্রডিউস করে, অর্থাৎ একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন তৈরি হয়। এখন আমরা যদি একটা বোন মেরোকে দেখি, একটা বোন মেরোর নর্মালি, এই বোন মেরোর নর্মালি ভিতরে স্টিম সেল থাকে, এবং এই স্টিম সেলের মেন ফাংশন হচ্ছে বিভিন্ন ধরনের ব্লাড সেল তৈরি করা, প্লাজমা সেলও তৈরি করা। তো নর্মাল যে প্লাজমা সেল তৈরি হয় সেই জায়গা থেকেই, নর্মাল প্লাজমা সেল থেকে অবশ্য নর্মাল অ্যান্টিবডি প্রডিউসড হবে, অর্থাৎ আইজিজি প্রডিউসড হবে, ইমিউনোগ্লোবিন তৈরি হবে। এটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু যেই কন্ডিশনে একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন তৈরি হয়, অর্থাৎ মাল্টিপল মায়োলোমা তৈরি হয়, তখন এই যে স্টেম সেলগুলো, এই স্টেম সেলগুলো তখন আর থাকে না। এই স্টেম সেলগুলো তখন কিসে কনভার্ট হয়ে যায়? অ্যাবনর্মাল প্লাজমা সেলে কনভার্ট হয়ে যায়, অ্যাবনর্মাল প্লাজমা সেলে কনভার্ট হয়ে যায়। যখন এগুলো অ্যাবনর্মাল প্লাজমা সেলে কনভার্ট হয়ে যায়, তখন যে ঘটনা ঘটবে, অ্যাবনর্মাল প্লাজমা সেল থেকে অ্যাবনর্মাল অ্যান্টিবডি প্রডিউসড হবে। এবং অ্যান্টিবডির যে ফাংশনটা আছে, যে ইমিউনিটি দেয়া, সেই ইমিউনিটি কিন্তু সে দিতে পারবে না, যার কারণে মাল্টিপল মায়োলোমা পেশেন্টের ক্ষেত্রে সারা বছর একটা কি থাকে, ইনফেকশনের একটা হিস্ট্রি থাকবে। তার মানে তার একটা সারা বছর একটা ফিভার থাকতে পারে, যে কোনো ইনফেকশিয়াস ডিজিজ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, মাল্টিপল মায়োলোমা কোন টাইমে, কোন বয়সে সব থেকে বেশি হয়ে থাকে? 60 থেকে 70 বছর এজে এই মাল্টিপল মায়োলোমা সব থেকে বেশি হয়। এটা আমরা একটু মনে রাখবো, ওকে। এরপরে আমাদের মনে রাখতে হবে ক্লিনিক্যাল ফিচার। ক্লিনিক্যাল ফিচারের ক্ষেত্রে আমরা যেটা মনে রাখবো, যে পেশেন্ট, একটা মাল্টিপল মায়োলোমা পেশেন্ট আমাদের কাছে কি নিয়ে আসবে? পেশেন্ট আমাদের কাছে বোন পেইন নিয়ে আসবে। কেন? পড়ার মাধ্যমে আমরা আজকে কেন এর উত্তরগুলো আমরা একটু জানবো। কেন? আমরা জানি আমাদের যে বোনের ভিতরে আমরা কয় ধরনের সেল থাকে? আমরা জানি 3 ধরনের সেল থাকে। 3 ধরনের সেল নিয়ে আমাদের বোন ফাংশনিং করে। তো একটা হচ্ছে ব্লাস্ট সেল থাকে, একটা সাইড সেল থাকে, আর অস্টিওক্লাস্ট। তো এই অস্টিওক্লাস্ট সেলের ফাংশন হচ্ছে ইরোশন করা, অর্থাৎ বোনটাকে ভাঙা, আর ব্লাস্টের ফাংশন হচ্ছে বোনটাকে ফর্মেশন করা। তাহলে এই মাল্টিপল মায়োলোমাতে এই অস্টিওক্লাস্টিক ফাংশনটা অনেক বেড়ে যায়, যার কারণে বোন পেইন হয়, এবং বোন পেইনটা নর্মালি ব্যাক পেইন অথবা রিপসে পেইন হয়, অর্থাৎ রিপ ফ্র্যাকচার হয়। এরপর আরেকটা কথা বলছি, যে এখানে কি হয়? অ্যাবনর্মাল অ্যান্টিবডিজ প্রডিউসড হয়, অর্থাৎ অ্যান্টিবডির যে ফাংশনটা, সেই ফাংশনটা কিন্তু এখানে থাকবে না, যার কারণে আমাদের ইমিউনিটি সিস্টেমটা কাজ করবে না, এই জন্য বারবার ইনফেকশন হবে, অর্থাৎ রিকারেন্ট ইনফেকশন হবে। এরপরে পেশেন্ট কী নিয়ে আসবে? পেশেন্ট এখানে অ্যানিমিয়া নিয়ে আসবে। কেন অ্যানিমিয়া নিয়ে আসবে? কারণ বোন মেরোর ভিতরে যে স্টিম সেলগুলো ছিল, সেই স্টিম সেলগুলো অ্যাবনর্মাল প্লাজমা সেল দিয়ে কনভার্ট হয়ে যাবে, যার কারণে পেশেন্টে অ্যানিমিয়া থাকবে। এরপরে পেশেন্ট কী নিয়ে আসবে? রেনাল ফেলার নিয়ে আসবে, কারণ লাইট চেইন ইমিউনোগ্লোবিন যেটা ছিল, এই আইজিটা কিডনিতে যায়, ডিপোজিশন হবে, যার কারণে কিডনি তার নর্মাল ফাংশনিংটা করতে পারবে না, যার কারণে রেনাল ফেলার ডেভেলপ করবে। এটা আমাদের একটু মনে রাখতে হবে। আরেকটা বিষয়টা কি? হাইপার ক্যালসিমিয়া। এর উত্তর আমরা জানি, কারণ বোনসে কি হচ্ছে? ইরোশন হচ্ছে। ইরোশন হলে বোনসের ভিতরে যে ক্যালসিয়ামটা, সেই ক্যালসিয়ামটা কোথায় চলে আসতেছে? ব্লাডে চলে আসতেছে, যার কারণে
ব্লাডে আমরা হাইপার ক্যালসিমিয়া পাবো। এবং যেহেতু শুধুমাত্র এখানে ক্যালসিয়াম লেভেলটা তো প্রবলেম আছে এবং অ্যানিমিয়া ডেভেলপ করবে, এবং আরেকটা জিনিস এখানে আরবিসি কমে, এখানে প্লাটিলেট কমে, এখানে ডব্লিউবিসি কমে, এবং যার কারণে পেশেন্ট ব্রুইশিং নিয়ে একটা ফিচার নিয়ে আসবে এবং পেশেন্ট নর্মালি অ্যাসিম্পটোমেটিক থাকতেও পারে। ওকে, এরপরে আমরা কী কী ইনভেস্টিগেশন করব সেটা আমাদের একটু জানা লাগবে। ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমরা অবশ্যই পেশেন্টকে একটা সিবিসি দেবো, এবং সিবিসিতে দেখবো যে স্টেম সেলটা রিপ্লেস হয়ে গেছে প্লাজমা সেল দিয়ে। তার মানে কি, হিমোগ্লোবিন কম পাবো, ডব্লিউবিসি কম পাবো, প্লাটিলেট কম পাবো, এবং এই যে একটা ইনফেকশিয়াস কন্ডিশন যেখানে ইএসআরটা সবসময় কী থাকে, বেশি থাকে। এরপরে আমরা একটা ব্লাড কাউন্ট ফিল্ম করব, যেখানে রওলেক্স ফর্মেশন বা রওলেক্স ফর্মেশন মানে কি, আরবিসিগুলো একত্রে চলে আসে। কেন একত্রে চলে আসে? কারণ মাল্টিপল মায়োলোমাতে একটা প্রোটিন বেড়ে যায় ব্লাডে, অথবা ইউরিনারি প্রোটিন, যেটাকে এম প্রোটিন। এই এম প্রোটিনের একটা ফাংশন হচ্ছে আরবিসিগুলোকে একত্রে কোয়াগুলেট করা, মানে আঠালোভাবে ধরে রাখা, যেটাকে বলা হয় রওলেক্স ফর্মেশন। এই রওলেক্স ফর্মেশনটা মাল্টিপল মায়োলোমাতে পাবো। সেরাম ক্যালসিয়াম যদি পাই, আমরা জানি যেহেতু এখানে ইউরেশন হয় ক্যালসিয়ামটা বাড়বে, এবং যেহেতু রেনাল ফেলার হচ্ছে, এবং সেক্ষেত্রে রেনাল ইউরিয়া, সেরাম ইউরিয়া এবং ক্রিয়েটিনিন এই লেভেলটা বাড়বে। এবং সেরাম প্রোটিন ইলেকট্রোপোরেসিস যদি আমরা করি, তাহলে আমরা কি দেখতে পাবো, একটা এম প্রোটিন পাবো, এটা আমরা একটু মনে রাখবো। এবং এক্সরে যদি করি, এক্সরেতে আমরা লাইটিলেশন পাবো, লাইটিলেশন পাবো। ওকে, বোন ম্যারো স্টাডি যদি আমি করি, তাহলে অ্যাবনর্মাল প্লাজমা সেল পাবো, বোনের ভিতরে অ্যাবনর্মাল প্লাজমা সেল পাবো। কারণ আমাদের বোন নর্মালি কী থাকে, স্টেম সেল দিয়ে পূর্ণ থাকে, কিন্তু যখন একটা মাল্টিপল মায়োলোমার ডেভেলপ করবে, তখন এই স্টেম সেলটা কিসে কনভার্ট হয়ে যাবে, অ্যাবনর্মাল প্লাজমা সেল দিয়ে কনভার্ট হয়ে যাবে। তো এটা আমরা একটু জানবো, এটা আমাদের একটু জানা লাগবে। এরপরে ডায়াগনোসিস, তিনটা জিনিস যদি পাই, আমরা তাকে টোটালি বলে দিতে পারি মাল্টিপল মায়োলোমা। একটা হচ্ছে প্লাজমা সেল বাড়বে বোন ম্যারো যদি করি, সেরাম এবং ইউরিনারি এম প্রোটিন বাড়বে, এবং এখান থেকে একটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে, ইউরিনারি এম প্রোটিনকে বেনজোনস প্রোটিন বলা হয়, এটা আমাদের একটু মনে রাখতে হবে। আর স্কেলিটাল লাইটিকুলেশন পাবো কোথায়, এক্সরেতে। এক্সরে করলে আমরা কী পাবো, একটা স্কেলিটাল লাইটিকুলেশন পাবো, এটা আমাদের একটু মনে রাখা লাগবে। এরপরে হচ্ছে ম্যানেজমেন্টে যেই সিমটম দেখাবে সেই সিমটম অনুযায়ী আমি ট্রিটমেন্ট। যদি পেশেন্টের বোন পেইন থাকে, তাহলে সাথে একটা অ্যানালজেসিক অথবা একটা রেডিওথেরাপি দেবো। স্কেলেটাল লাইটিকুলেশন বা হাইপার ক্যালসিমিয়া যদি থাকে, বিসফসফোনেট দেবো, এটা আমাদের মনে রাখতে হবে। যদি পেশেন্ট অ্যাকুট রেনাল ফেলার দিয়ে রিপ্রেজেন্ট করে, তখন সেক্ষেত্রে একটা প্লাজমাইপেরেসিস দেবো। এবং পেশেন্ট যদি অ্যানিমিয়া নিয়ে আসে, তাহলে পেশেন্টকে আমরা ইলেকট্রোপোয়েটিন এবং হেমাটিনিক্স দেবো। আর স্পেসিফিক ট্রিটমেন্টটা একটু মনে রাখতে হবে, এটাকে দুটোভাবে ভাগ করবে, বয়স্কদের জন্য ট্রিটমেন্ট একটা, এবং ইয়ং পেশেন্টের জন্য আলাদা ট্রিটমেন্ট। তো ইয়ং পেশেন্টের ক্ষেত্রে আমরা তিনটা ড্রাগ নর্মালি দিয়ে থাকি। একটা হচ্ছে বর্টিজোমিপ, ম্যালফেনন আর প্রিডনিসোলন, এই তিনটা ড্রাগ একসাথে দেওয়া হয়। তাহলে কি কি বললাম, বর্টিজোমিপ, ম্যালফেনন আর প্রিডনিসোলন। ওকে, এরপরে আমরা যদি দেখি, এই তিনটা না দিয়েও আমরা এই দুটো একত্রে দিতে পারি। একটা হচ্ছে লিনোলিডোমাইড আর হচ্ছে লোডোস ডেক্সামেথোসন। আর ইয়াঙ্গারদের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, আমরা যদি একটু দেখি, আমাদের যে স্টেম সেলগুলো থাকে, বোনসের যে স্টেম সেল থাকে, এই স্টেম সেলগুলোর ভিতরে প্লাজমা সেল এটা রিপ্লেস হয়ে অনেক বেশি প্লাজমা সেল তৈরি হয়। তখন আলটিমেটলি ড্রাগ দিয়ে আসলে তেমন একটা সুফল পাওয়া যায় না। এই জন্য এর মেন ট্রিটমেন্ট হচ্ছে আমাদের অটোলোগাস স্টেম সেল ট্রান্সপ্লান্ট। তাহলে আমরা যদি স্টেম সেল ট্রান্সপ্লান্ট করে দিতে পারি, তাহলে মাল্টিপল মায়োলোমাকে কারেকশন করতে পারবো। তো এইটুকুই ছিল অল অ্যাবাউট দ্য মাল্টিপল মায়োলোমা। ওকে।